2024-এর 1 থেকে 36 জুলাই এই বিপ্লবের সময়ে কি ঘটেছিল তা বোধ করি নতুন করে বলার কিছু নেই। ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইনি প্রক্রিয়ার পরবর্তী ধাপগুলো কী হবে তা নিয়ে কাজ চলছে। এই শিরিন শারমিন চৌধুরী যিনি স্পিকার ছিলেন এবং সেই জুলাইয়ে বিপ্লবের উত্তাল সময়গুলোতে যখন পাখির মতো তরুণ ছাত্র জনতাকে নির্বিচারে হত্যা করা হচ্ছিল, আমি নিজের চোখে দেখেছি। আমি রামপুরাবাসী, আমি দেখেছি রক্তে রঞ্জিত তরুণদের দেহ। সেদিকটায় আমার চলাচল, ওই রাস্তা পেরিয়ে বাড্ডা বিশ্ব রোড রাস্তা পেরিয়ে আমার যেতে হয় অফিসে বা কাজে। আমি নিজে দেখেছি, আমি নিজের চোখে দেখেছি। এই আন্দোলনটা যেন ছুঁয়ে ছুঁয়ে দেখেছি। এই সংগ্রাম, এই বিপ্লব আমি দেখেছি, অনুভব করেছি। এবং সে সময় এই তাজা রক্তে ভেজা লাশ বা আহত তরুণদের দেখে আমি শুধু কেঁদেছি। সেই বিপ্লবের সময়গুলোতে কি ঘটেছে প্রত্যেকটা দিন আপনারা সবাই জানেন। যারা ক্ষমতায় আছেন তারাও জানেন, আমার বা আমাদের মতো সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি করে জানেন। কিন্তু জানলেও এখন ক্ষমতায় যে তারা জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে গড়িমসি করছে এবং নানাভাবেই এই জুলাই বিপ্লবটাকে ছোট করছে। আজকে এই যে শিরিন শারমিন চৌধুরী, তিনি তো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন সে সময়ে। তিনি কি শেখ হাসিনার নির্দেশ বা হাসিনার বাহিনীগুলোর যে কার্যক্রম তা নিয়ে কোনো সমালোচনা অথবা কোনো এমন পরামর্শ যে ছাত্রদের ওপর গুলি কোনোভাবেই বরদাস্ত করা হবে না বা করা উচিত হচ্ছে না, ছাত্র আন্দোলন সংগ্রাম বিপ্লবের পক্ষেই তিনি কি কোনোভাবে কৌশল করে হোক বা যেভাবেই হোক তিনি কি পক্ষ নিয়েছিলেন? নেননি। বরং তিনি চুপ থেকেছিলেন। চুপ থেকে হাসিনার অর্ডার মেনে যা যা করণীয়, যা যা করার তিনি কিন্তু করে যাচ্ছিলেন। আজকে সেই ব্যক্তি গ্রেফতার। জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। 7 এপ্রিল ভোরে তাকে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে আটক করা হয়। ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, শিরিন শারমিন চৌধুরীকে তার এক আত্মীয়ের বাসা থেকে 7 এপ্রিল ভোরে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের কলিজা ঠান্ডা হয়েছে কিন্তু আপাতত যে তাকে অবশেষে গ্রেফতার করা হয়েছে। কারণ ক্ষমতাসীন সরকার যা করছে তাতে মনে হচ্ছে যে ধীরে ধীরে না, যারা ইতোমধ্যে ধরা পড়ে আইনি প্রক্রিয়ায় আছেন এবং জেলখানায় আছেন, কোর্টে তারা শুনানিতে অংশ নিচ্ছেন, এরা না আবার বের হয়ে যায়। কারণ ইতোমধ্যে যেটা জানা গেল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক হল কেন্দ্রিক যে দলীয় প্যানেল আছে, সেখানকার এক নেত্রী, যিনি জুলাইয়ে কি তাণ্ডব ঘটিয়েছেন এই ছাত্র জনতার উপর হাসিনার পক্ষ নিয়ে, তিনি মুক্তি পেলেন, জামিন পেলেন। তার মানে হচ্ছে যে হয়তো এমন হবে ধীরে ধীরে যারা ধৃত আছেন, যারা জেলখানায় আছেন, তারা ধীরে ধীরে হয়তো মুক্তি পাবেন। কারণ ইনু এবং সালমান চৌধুরী, সালমান রহমান, তারপর মেনন, এই লোকগুলো পর্যন্ত কিছু মামলায় তারা জামিন পেয়ে যাচ্ছেন। তাও আবার এমন অভিযোগ যে
জিয়াউর রহমানকে তারা নানাভাবেই অপদস্থ করেছেন টকশোতে এবং তাকে নিয়ে খুব বাজেভাবে মন্তব্য করেছেন। সেই ধরনের মামলায় তারা জামিন পেয়েছেন। তাহলে এবং যে কথাবার্তা এই ক্ষমতাসীন দলের লোকজন বলছেন তাতে মনে হচ্ছে যে এটাকে নর্মালাইজ করে ফেলা হচ্ছে। এই যে জুলাই বিপ্লব, এটা কোনো বিপ্লব ছিল না, এটা সামান্য একটা আন্দোলন ছিল, যেটা কোনো ব্যাপার না, এটার কোনো গুরুত্বও নেই, এটা না হলেও চলতো, এই রকম একটা অবস্থায় নিয়ে গেছেন এই জুলাই বিপ্লবকে। হালকা করেছেন এবং করতে করতে এমন অবস্থায় গেছে যে এখন মামলা মোকদ্দমায় এই 5 আগস্টের পরে যারা পড়েছেন আওয়ামী লীগের নানা অঙ্গের, নানা অংশের, নানা কাঠামোর লোকজন, তারা ধীরে ধীরে না এখন জামিন পেয়ে বের হয়ে যান, সেই অবস্থায় এখন যেন চলছে। এবং এই বিপ্লবের ফলে যে তারেক রহমান দেশে ফিরে আসলেন, খালেদা জিয়ার মুক্তি হলো, আরও নানা মামলা থেকে খালাস পেল অনেক নেতাকর্মী, তারা সালাউদ্দিন আহমেদ ফিরে এলেন এবং তিনি স্বরাষ্ট্রমন্ত্রী এখন হয়েছেন, এরকম বহু যারা কোণঠাসা হয়েছিলেন তারা কিন্তু এখন লাইটে এসেছেন। এখন মনে হচ্ছে যে যখন বিপদ কেটে গেছে, ওই হাসনাত আবদুল্লাহ বলেছেন যে গাং পার হলে তখন মাঝি কোন দোলা ভাই। তো গাং যখন পার হয়ে গেছি তখন আর যে মাঝিকে রিকোয়েস্ট করে গাং পার হলাম, সেই মাঝিকে এখন আমি আর চিনি না। জুলাই এর উপর ভিত্তি করে, নির্ভর করে একটি চরমতম ঘৃণ্য হাসিনা রেজিম তার পতন হলো, যেটা কে পতন করতো তার? এই ছাত্র জনতা এক কঠিন বিপ্লব ঘটালো বলেই তো হলো। এবং এই বিপ্লব শুধু হাসিনার পতনই নয়, পুরো 53-54 বছরের যে জঞ্জাল, যে খুনে ধরা সংবিধান ব্যবস্থাপনা রীতি পদ্ধতি, তার বিরুদ্ধে বাংলাদেশ সত্যিকার অর্থে মাথা উঁচু করে দাঁড়াবে। বাংলাদেশের স্বাধীন নিরপেক্ষ বিচার বিভাগ থাকবে, বাংলাদেশে কেউ স্বৈরাচারী হয়ে উঠবে না এবং ক্রস চেকিং থাকবে। আইন, আদালত, বাহিনী, বিচার, অধিদপ্তর, দপ্তর সব কিছুতেই একটা চেক অ্যান্ড ব্যালেন্স থাকবে, ক্ষমতার একটা চেক অ্যান্ড ব্যালেন্স থাকবে, জবাবদিহিতা থাকবে। এই সমস্ত নানা ইস্যু নিয়ে কিন্তু মানুষ এই আন্দোলন, সংগ্রাম, বিপ্লব ঘটিয়েছিল এবং আকাঙ্ক্ষাও ছিল মানুষের। তো সেগুলো সব ছুঁড়ে ফেলে দিয়ে এখন মনে হচ্ছে যে আওয়ামী লীগ যেভাবে শাসনক্রিয়া চালিয়ে গেছে বাংলাদেশে, ঠিক সেইভাবেই সব কিছু থাকুক, কোনো পরিবর্তনের আর প্রয়োজন নেই। অর্থাৎ এটা কোনো বিপ্লব ছিল না, যেমনটি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন। আসুন, তিনি বলেছেন জুলাই জাতীয় সনদ এটা গণ অভ্যুত্থানের কলিজা। ধন্যবাদ মাননীয় স্পিকার, ওনাকে আপনার মাধ্যমে গণ অভ্যুত্থান বলেছেন। কেউ কেউ তো বিপ্লব বলতে বলতে ফেনা তুলে দেন। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। গণ অভ্যুত্থান, জুলাই ছাত্র গণ অভ্যুত্থান, এটা স্বীকৃত জুলাই জাতীয় সনদের সমস্ত জায়গায় লেখা আছে। এখানে বিপ্লব কোথাও লেখা নেই। আর যে ওনারা আদেশের কথা বলছেন, ওখানেও তাই, ওখানে কোনো বিপ্লবের নামগন্ধ নেই। কিন্তু আমরা জিজ্ঞেস করব, আমরা কি ছাত্র গণ অভ্যুত্থানের অভিপ্রায়কে সম্মান করতে চাই? তাহলে বোঝাই যাচ্ছে যে যে দলটির প্রধান তারেক রহমান নির্বাচনের আগে আগে পর্যন্ত বলতে বাধ্য হয়েছেন যে আমরা সবাই হ্যাঁর পক্ষে ভোট দেব, সেখানে হ্যাঁ জয়যুক্ত হয়েছে এবং প্রায় 69% মানুষ এখানে রায় দিয়েছে। তারপরও এই রায় বাস্তবায়নের কোনো ইঙ্গিত আমরা দেখছি না, বরং এটাকে অপদস্থ করা, ছোট করা, সেগুলোই আমরা দেখছি। এই যে তেল গ্যাসের সমস্যা চলছে বাংলাদেশে, এটা বৈশ্বিক একটা প্রভাব, পাশাপাশি সহিংসতা, ধর্ষণ, হত্যা, দখলবাজি, চাঁদাবাজি, এগুলো চলছে। এগুলো নিয়ে যখন কেউ কথা বলছে
স্বাধীনভাবে এবং সরকারকে রেকটিফিকেশনের জন্য আহ্বান জানাচ্ছে, তখন আবার এদের উপর নিপীড়ন শুরু হয়েছে। যেমনটি এই মহিলা, তিনি কিন্তু ধরা পড়েছিলেন, তাকে ধরে নেওয়া হয়েছে। তিনি কেন এই যে সাম্প্রতিক অস্থিরতা তেল নিয়ে বা প্রাসঙ্গিক অন্যান্য বিষয় নিয়ে, সেটা নিয়ে কেন তিনি নেগেটিভলি লিখলেন সরকারের বিরুদ্ধে, তার জন্য। আমাদের আমাদের সরকারের কাছে এটাই আবেদন, আমাদের অন্তত কথা বলতে দেওয়া হোক যাতে সরকার সঠিক পথে থাকে। সরকার যদি আমাদের কথা না শোনে, শুধুমাত্র তাদের দলের কথাই শোনে, তাহলে সরকার কখনোই সঠিক পথে থাকতে পারবে না। তাদের বিরোধী দলের কথাও শুনতে হবে, জনগণের কথাও শুনতে হবে। জনগণের পক্ষ থেকে যদি তারা কথা না শোনে, না বোঝে, তারা সেই জনগণের ম্যান্ডেট নিয়ে তো সরকারে গেছে। সেই সরকার যদি জনগণের না হয়, তাহলে আমরা এই সরকার দিয়ে কি করবো? আজকে সরকারের হস্তক্ষেপের কারণে আজকে আমার দুই ছোট বাচ্চা, অসুস্থ বাচ্চাকে রেখে আমার 2টা রাত জেলখানায় কাটাতে হয়েছে। অবর্ণনীয় কষ্ট সহ্য করতে হয়েছে। না ঘুমিয়ে আছি আজকে 2টা দিন পর্যন্ত। এই কষ্ট তো পাওয়ার জন্য আমরা এই সরকারকে নির্বাচিত করিনি। আমরা চাই আমাদের সামনের দিনগুলো অন্তত আমাদের কথা বলতে দেওয়ার সুযোগ দেওয়া হোক। আমরা কিছু করবো না, আমরা শুধু বলবো, আমাদের বলার সুযোগটা দেন অন্তত। আমাদের মত আমরা যেন তুলে ধরতে পারি, আমরা এটাই চাই, আমরা এই আশায় ব্যক্ত করি। এটা তারা এটা আমাকে দিয়ে বলাইছে, মন করা কথা। কারণ আমি চাচ্ছি আমার জনগণের কথা। আমি একজন ফ্রিল্যান্সার, আমি শুধুমাত্র ভিউর জন্য, টাকার জন্য এই কাজ করতে যাব না। আমি অবশ্যই আমার দেশকে ভালোবেসে এই কাজ করেছি। আমি আমার জনগণের জন্য কাজ করেছি, এটা আমার ব্যক্তিগত মতামত। আমি কাউকে চাপিয়েও দিইনি, আমি সরকারকে বলিনি যে আমার কথা আপনাদের শুনতেই হবে। আমি আমার জনগণের জন্য কথা বলতেছি। এখন এই কথাকে নিয়ে তারা যদি আমাদেরকে এরকম জনে জনে জেলে আটকে রাখে, তাহলে এরকম পরিস্থিতিতে পড়তে হয়, তাহলে তো সামনের দিকে কেউ কথা বলবে না, সবাই চুপ করে বোবা হয়ে থাকবে। তাহলে আবার আগামী 17 বছর আমরা আবার একটি জেলের মধ্যে রাখবো। আমরা এই আন্দোলনে এই রক্তাক্ত, এই 2000 মানুষের রক্ত কি শুধু শুধু বৃথা যাবে? এতগুলো মানুষ অন্ধ হলো, পঙ্গু হলো, আমার ভাই, আমার বোন, আমার রক্ত, তারা শুধু শহীদ হয় না, আমাদের আত্মাকে নিয়ে শহীদ হয়েছে। জানি না কিসের ভয়ে, কোন চাপে সরকার জুলাইকে মানছে না বা মানতে চাইছে না। অথচ এই সরকারের যে দল বিএনপি, তারা তো বেশি নিপীড়িত হয়েছে, নির্যাতিত হয়েছে 17টি বছর ধরে। এবং যিনি প্রধান, তাকে কিভাবে নির্মম অত্যাচার করা হয়েছে তার উপর, ওই যে ঝুলিয়ে তাকে নির্যাতন করা হয়েছে, সেই দৃশ্যগুলোর কথা তো মনে আছে। বিএনপির এক কর্মীকে না পেয়ে তার ছোট 11 মাসের এক সন্তানকে, মানে মাত্র সে হয়তো হাঁটতে শিখেছে, সেই সন্তানকে জেলখানায় নিয়ে বন্দি করে রাখা হয়েছিল। মানে তার বাবাকে না পেয়ে সন্তানকে, 11 মাসের সন্তানকে বন্দি করা হয়েছিল। এরকম নানা দুর্বিষহ ঘটনার সাক্ষী কিন্তু এই দলটি। কিন্তু কেন সব কিছু ভুলে যে ওই যে স্বৈরাচারী রেজিম, তার প্রধান হাসিনার পথ ধরতে হবে, সেটা এক বিরাট রহস্য। বাংলাদেশকে স্থিতিশীল দেখানোর জন্য ভারতের চোখের শান্তিদায়ক একটি দেশ হয়ে থাকতে হবে, আমেরিকার চোখের শান্তিদায়ক একটি দেশ হয়ে থাকতে হবে। এইগুলো ভেবে কি জুলাই বিপ্লব হয়েছিল? তখন কি এই হাসনাত আবদুল্লাহ, এই নাহিদ ইসলাম, সার্জিস আলম, এরা কি ওই চিন্তাগুলো করে এই সংগ্রামের নেতৃত্বে এসেছিল? তারা তো জানতো নিশ্চিত মৃত্যু সেই আবু সাইদ, মুগ্ধ, ইয়ামিন, ওয়াসিমের মতো। এরকম হাজার হাজার যারা বুকে রক্ত দিয়েছেন, সেই শহীদদের মতো। তারা শহীদি তামান্না নিয়ে, নিজের মৃত্যুকে হাতের মুঠোয় নিয়ে সেই বিপ্লব ঘটিয়েছিল। আজকে ক্ষমতাসীন দলের লোকেরা কেন এটাকে পাত্তাই দিচ্ছে না, গুরুত্ব দিচ্ছে না? এবং দেশের জন্য, দেশের মানুষের জন্য কথা বললে, জুলাই নিয়ে কথা বললে তাদের গা জ্বলে যাচ্ছে, সেটা একটা বিরাট বড় প্রশ্নের
মুখোমুখি দাঁড় করিয়েছে এই পুরো জাতিকে। কোথায় আপনারা আরও বলবেন যে অবশ্যই জুলাই আমাদের প্রাণের আখ্যান, বিপ্লবের আখ্যান, আমরা এটাকে শ্রদ্ধা করি এবং হ্যাঁ যে ভোট দিয়েছে মানুষ সেটার জন্য যা যা বাস্তবায়ন করার দরকার আমরা করব। কোথায় এই কথা বলবেন? এক হয়ে থাকবেন। কিসের ভারত, কিসের আমেরিকা, কিসের অন্য কোনো দেশ আমাদেরকে রক্তু চক্ষু দেখাবে, আমাদের উপর ছড়ি ঘোরাবে? সেগুলোকে তোয়াক্কা তারা করেছিল। তো তাদের কিছুই নাই, বাবা মা গরিব, ফিনান্সিয়াল অবস্থাও খারাপ, কিচ্ছু নেই, শুধু জানটা ছাড়া। সেই জান হাতের মুঠোয় নিয়ে বুকে রক্ত ঢেলে দিয়েছে। এটাকে আপনারা গুরুত্বই দিচ্ছেন না, ৭১-এর সাথে মুখোমুখি করছেন। ৭১-এ হয়েছে, ২৪-এও তো হলো। ৭১-এ যে হয়েছে, আপনি কি এই ৭১ থেকে যারা বলে যে আমরা লিডিং ছিলাম, তারা কি মানুষকে এই ৭১ দিয়ে শান্তি, নিরপেক্ষ মত ব্যক্ত করার ক্ষমতা, অধিকার, অথবা উন্নয়ন, অথবা ন্যায়ের শাসন, নিরপেক্ষ আদালত, আইন প্রক্রিয়া এগুলো উপহার দিতে পেরেছে? পারেনি তো। কুক্ষিগত করে একটা স্বৈরাচারী রেজিম তারা বলবৎ রেখেছিল। তাহলে সেই ৭১-এর যারা বলে যে ধারক বাহক লিডার, তারাই যদি সেটা করে, তাহলে তারা ভুল পথে আমাদের পরিচালিত করেছে। ৭১-এর সঠিক যে মূল্যবোধটি ছিল সেটা তারা পরিচালনা করেনি, সেটা তারা ইমপ্লিমেন্টেশনে দেখায়নি আমাদেরকে, বরং সেটাকে সামনে রেখে মূল্য ঝুলিয়ে বাংলার জনগণকে, বাংলাদেশের জনগণকে কুক্ষিগত করে ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য তারা হেন খারাপ কাজ নেই, লুটতরাজ, চাঁদাবাজি, বিদেশে অর্থ পাচার, নিজেরা ধনকুবের বনে যাওয়া, বিরোধী মতকে দমন করা, আয়নাঘর, গুম, হত্যা এগুলো করেছে। তো সেই পথেই কি আমরা আবার যেতে চাই? সেই বিষয়গুলোকে আমরা তীব্রভাবে প্রতিবাদ প্রতিরোধ করে রক্ত ঢেলে বিপ্লব এনেছি ২৪-এ। সেই ২৪-কে দামই দেন না। কেন দেন না? এই নাহিদকে, হাসনাতকে, সার্জিসকে, হান্নান মাসুদকে গোনেন না, পাত্তাই দেন না। কি কারণে? সাদিক কায়েমকে পাত্তাই দেন না, কারণটা কি? আপনারাও তো এই বিপ্লবের অংশীদার ছিলেন, অংশীজন ছিলেন, স্টেক হোল্ডার ছিলেন, গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার ছিলেন। তো আপনারা কেন সেটা বলেন না? আপনারা কেন এর পক্ষ নেন না? নাকি সেই কথাই ফখরুল ইসলাম আলমগীর বলেছিল যে জুলাইয়ের যে আন্দোলন হচ্ছে, কোটা আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন, সেই আন্দোলনে আমাদের মৌনও সম্মতি আছে, কিন্তু আমরা সরাসরি অংশ নিচ্ছি না, নেব না। অর্থাৎ এক দফায় আমরা কোনোভাবেই নেই। এখন এক দফা হলো, হাসিনার পতন ঘটলো, ধর পাকড় হলো, মুজিবের মনুমেন্ট সব ভেঙে চুরমার করে দেয়া হলো। আপনারা এখন ক্ষমতায় এসে সব ভুলে গেলেন। যাই হোক, শিরিন শারমিন চৌধুরীকে ধরেছেন, এবার যথাশাস্তি আমরা তার চাই, মুক্তি না, জামিন না, এগুলো যেন না হয়। আর তাকে ধরেছেন বলে আজকে এই বিএনপি সরকারকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু আপনারা, আপনাদের শুভবুদ্ধির উদয় হোক, আপনারা জুলাইয়ের পক্ষে থাকেন। এতগুলো মানুষ জুলাইয়ের পক্ষে হ্যাঁ ভোট দিল, আপনারা ডিনাই করছেন। তো হাসিনার উদাহরণ তো মাত্র ২৪-২৫, মাঝখানে ১ বছর গেছে, ১-১.৫-২ বছর মাত্র হলো। এর মধ্যেই এই উদাহরণ ভুলে গেলেন যে ছাত্র জনতা, তরুণ সমাজ ১৭ বছরের ফ্যাসিবাদকে তুড়ি দিয়ে অল্প কয়েকদিনের সংগ্রামে লং মার্চ টু ঢাকা এরকম একটা নির্দেশনা দিয়ে, পরশু নয় আগামীকালই লং মার্চ টু ঢাকা, আর সেই আগামীকালই হলো হাসিনার পরাজয়ের চরমতম দিন। সেরকম কি ঘটনা আবারও ঘটতে পারে না? নাকি ঘটবে না? সুতরাং পরিণতির কথা ভাবতে হবে, ভাবা উচিত, তাহলে বুদ্ধিমানের কাজ হবে। আশা করছি শুভ বুদ্ধির উদয় হবে এবং সরকারের যত প্রশংসার কাজ আছে সেই কাজগুলো সরকার এগিয়ে নেবে। আর সরকার জুলাইকে শ্রদ্ধা করলে, জুলাইকে মানলে, জুলাইয়ের সনদটি বাস্তবায়ন করলে প্রশংসাই পাবে। সরকারের জনপ্রিয়তা আরও বাড়বে, কমবে না। আর কাকে ভয় পান? সেই ভয় তো ২৪ সালে ৫ আগস্টে আমরা দেখিয়ে দিয়েছি। বাংলাদেশের তরুণ সমাজ ভয় পেয়ে তারা চলাফেরা করে না, বাংলাদেশে অবস্থান করে না।